মমতা বন্দ্যোপাধ্যায় আজ দেশের গর্ব, দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান শুধু নয়, দেশের সুরক্ষার জন্য গ্যারান্টি হয়ে সবার আগে বুক দিয়ে দাঁড়িয়ে থাকা এনএসজিকেও ছাড়লেন না। বহুদিন আগেই সিবিআই, ইডি এই সমস্ত সংস্থা যে আসলে বিজেপির হয়ে কাজ করে, এগুলো তদন্ত করে না, দেশের জন্য কোনো কাজ করে না, শুধুমাত্র বিজেপির হয়ে চক্রান্ত করে, আর সেই চক্রান্ত অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীদের জেলে ভরার কাজ করে। এটা মমতা সভায় মঞ্চে দীর্ঘদিন ধরে বলে বেরিয়েছেন। বলতে এমন প্র্যাকটিস, অভ্যেস তৈরি করেছেন, ওই স্লেটে বারবার লেখার মতো, মুখস্থ যারা মুখস্থ করে তাদের সেসব ছাত্রছাত্রীদের মতো বারবার মুখস্থ করতে বলতে নিজের দলের নেতা কর্মী সবার মুখে ধরিয়ে দিয়েছেন। এবার কোনো কারণে যদি সত্যি নিজের পাড়াতে, আত্মীয় স্বজনের মধ্যে, ধারে কাছে প্রতিবেশীদের মধ্যে কোনো বড় খুন খারাপির ঘটনা ঘটে আর সেখানে এমন কোনো তদন্তকারী সংস্থা চলে আসে, এরা হয়তো অভ্যেসবশত মুখ দিয়ে বলে ফেলবে চক্রান্ত করে পাঠিয়েছে। যা হোক, সেটা একরকম কথা, কিন্তু এনএসজি এদেশের অন্যতম গর্বের প্রতিষ্ঠান, দেশকে সন্ত্রাসবাদী হানার মুখে সবথেকে বড় সুরক্ষা দেওয়ার প্রতিষ্ঠান, যে কোনো সন্ত্রাসবাদী হানার আশঙ্কায় দেশকে সুরক্ষিত রাখার প্রতিষ্ঠান, সংস্থা, তাকে মমতা যে ভাষা আক্রমণ করেছেন তা আমাদের প্রতিবেশী শত্রু দেশগুলোর নেতাদের সঙ্গে, ওই দেশের নেতাদের সঙ্গে হুবহু মিলে গেছে। ঠিক এখানেই প্রশ্নটা উঠছে, কেন তৃণমূল কংগ্রেস কি শুধুমাত্র রাজনীতি করবার জন্য এতটা নিচে নামতে পারে, দেশের এতটা বিরুদ্ধে যেতে পারে, নাকি অন্য কোনো রহস্য রয়েছে? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। যখন তাজ অ্যাটাক হয়েছিল সেই সময় কিন্তু এই ফোর্স দেখেছিলাম বাংলার মাটিতে। বলা যেতে পারে যে এই প্রথম এনএসজিকে অ্যাক্টিভ অ্যাকশন মুডে কিন্তু দেখা যাচ্ছে। क्यों आप इधर में एक चॉकलेट बोमा फटने से भी आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है? রাত 9টা পর্যন্ত, প্রায় 9টার মধ্যে প্রায় 4টি বিস্ফোরকের আমরা নিষ্ক্রিয় করার শব্দ শুনতে পাই। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, মুখ্যমন্ত্রীর কথায় যদি সত্যি টার্গেটই হয়ে থাকে শাহজাহান, তবে নিঃসন্দেহে একেবারে অব্যর্থ টার্গেট। এ তো কেঁচো খুঁড়তে কেউটে। রেশন দুর্নীতির তদন্ত জল যে এভাবে নাশকতা, সন্ত্রাসের ভয়াবহ আশঙ্কার দরজা হাট করে দেবে, বাংলার মানুষ সম্ভবত ঘুণাক্ষরেও টের পাননি। তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছি। আজকে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতুগৃহ। ঝুলি থেকে যেভাবে একের পর এক বিড়াল বেরোচ্ছে, তাতে চক্ষু চড়ক গাছ তদন্তকারীদেরও। অস্ত্র বোমা দেখে তো শুক্রবারের রাতের ঘুম আগেই উড়েছে। শনিবারে খোঁজ মিলল শাহজাহানের ভান্ডারে উদ্ধার পুলিশের রিভলভারও। এ কোন বাংলা যেখানে পুলিশের অস্ত্র অনায়াসে মেলে দুষ্কৃতির ভান্ডারে? এ কোন পুলিশ যে খোয়া যাওয়া অস্ত্র খুঁজতে তোলপাড় করে ফেলে না? এ কোন পুলিশ মন্ত্রী যিনি এই ধরনের সন্ত্রাসের পক্ষ নেন রাজ্যের আইনসভায় দাঁড়িয়ে? আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো। দুর্নীতি আর সন্ত্রাসের বীজ খুঁজতে শাহজাহান তদন্তকারীদের টার্গেট, এটা বড় ব্যথা পুলিশ মন্ত্রীর। কিন্তু তার টার্গেটটা ঠিক কি? কেন বারবার দুষ্কৃতির পাশেই তাকে দাঁড়াতে দেখা যায়? क्यों आप इधर में एक चॉकलेट बोमा फटने से भी आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है? किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है।
कोई एविडेंस नहीं है कि वो उधर में थे। आज भी छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला, और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। এনএসজি যে যখন তখন যেখানে সেখানে যায় না সেটা জানেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী? জানেন না তিনবারের কেন্দ্রীয় মন্ত্রী মমতা? জানেন না জ্ঞানেশ্বরী নাশকতা দেখা রাজধানী এক্সপ্রেসে মাওবাদীদের হাতে ছিনতাই হতে দেখা প্রাক্তন রেলমন্ত্রী মমতা? সব জেনেও কিসের জন্য আসলে সন্ত্রাসবাদ আর নাশকতার বিপদে রাজ্যবাসীকে ঠেলে দিচ্ছেন মমতা? নাকি দেশের বিপদের সঙ্গে তৃণমূলের যোগসূত্র সন্দেশখালীর শাহজাহান? রিপাবলিক বাংলা। এটাই আমার প্রশ্ন। ওই যে শেষ কথাটা শুনলেন আমাদের প্রতিবেদনে, সন্ত্রাসবাদের সঙ্গে তৃণমূলের যোগসূত্র শাহজাহান, অর্থাৎ জেনে শুনে বুঝে তৈরি করা যোগসূত্র, মিসিং লিঙ্ক না। কেউ জানতেন না, ওপারে জানতো না বা এপারে জানতো না এমন নয়, জানা শোনা তৈরি করা লিঙ্ক। না হলে কিসের দায় এভাবে বহন করার? না হলে কিসের দায় এভাবে দেশের বিরুদ্ধে কথা বলার? আমার আজকের প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ। মমতা কি নাশকতার সুরক্ষায় গ্যারান্টি দিতে চান বা নিজে গ্যারান্টি হতে চান? মমতা বন্দ্যোপাধ্যায় নাশকতার সুরক্ষায় গ্যারান্টি দিতে চান বা গ্যারান্টি হতে চান? যারা নাশকতা আটকাতে আসছে তাদেরকে পাকিস্তান আর চীনের ভাষায়, পাকিস্তান আর চীনের দেশ নেতাদের ভাষায় আক্রমণ করছেন কেন? কার সাথে? কিসের জন্য? কে বাধ্য করছে? কেন বাধ্য হচ্ছে? আজকের এই বিতর্কে আসবো। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদেরকে এক একে পরিচয় করি। আমার একেবারে ডান দিক থেকে অধ্যাপক বিমল শঙ্কর নন্দ রয়েছেন, বিজেপি মুখপাত্র। আমার ঠিক পাশেই রয়েছেন শঙ্কুদেব পান্ডা, তৃণমূল কংগ্রেসের বিজেপির মুখপাত্র। তৃণমূলের দুই প্রতিনিধি, দুই সমর্থক আমার সঙ্গে পাশাপাশি রয়েছেন। একেবারে ওদিক থেকে রয়েছেন রাধামোহন রায় আইনজীবী, এবং অপর আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়, দুজনেই তৃণমূল সমর্থক। আমার ঠিক বাঁ দিকে রয়েছেন নন্দিনী ভট্টাচার্য, সমাজকর্মী, এবং আমার সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন মুম্বাই থেকে, মহারাষ্ট্র থেকে দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা। আমি প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন বাবুকে দিয়েই আজকের এই ডিবেট শুরু করব। যদিও আমার এই প্রশ্ন, এই অগ্নিবাণ, তার উত্তর দেওয়ার দায় কখনোই তার নয়। কিন্তু আমি কেন দীপাঞ্জন বাবুর কাছে যাচ্ছি, আমার যা প্রশ্ন ছিল, কোথাও আমি যে কথা বলে প্রতিবেদন আমাদের শেষ হয়েছিল, তৃণমূল কংগ্রেস এবং সন্ত্রাসবাদের মধ্যে যোগসূত্র কি শাহজাহান? ঠিক সেখান থেকে আমি পরের প্রশ্নটা করেছিলাম, মমতাকে নাশকতার সুরক্ষার গ্যারেন্টি হতে চাইছেন, নাগরিক সুরক্ষার নন। আমি দীপাঞ্জনবাবু, আমার যতটা স্মরণে আছে, আমি পরপর কয়েকটা নাম বলে আপনাকে প্রশ্নটা করছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় আমি কেন এমন একটা প্রশ্ন করেছি। আপনারা মনে হতে পারে আমি এতটা দায়িত্ব নিয়ে কেন এরকম একটা প্রশ্ন করছি যার মানে সুদূর প্রসারী। ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার কেন্দ্রীয় মন্ত্রী, রেলের মতো দপ্তর সামলেছেন, কয়লার মতো ইনফ্রাস্ট্রাকচার, মানে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচারের দপ্তর সামলেছেন, মন্ত্রক সামলেছেন। তার সম্পর্কে, তার দলের সম্পর্কে প্রশ্ন করছি কেন? আমার কয়েকটা নাম মনে পড়ছে জম্মু কাশ্মীরের, মিরওয়াইজ ওমর ফারুক, গিলানি, ইয়াসিন মালিক, আর তার সঙ্গে সঙ্গে মনে পড়ছে কয়েকজন রাজনীতিকের নাম। এরা কাদের সমর্থন করতেন, কি করতেন আমরা জানি। হুরিয়ত কনফারেন্স কি করতো আমরা জানি। তার সঙ্গে সঙ্গে একেবারে মেইন স্ট্রিমের অন্তত দুজন রাজনীতিকের নাম আমার মনে পড়ছে, মুফতি মোহাম্মদ সঈদ, মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ। জম্মু কাশ্মীরের সমস্ত সন্ত্রাসবাদী অপারেশনের একটা জঙ্গি মুখ থাকতো, সেই মুখটা অপারেশনটা করতো, অর্থাৎ মানুষ মারত, নিরীহ নাগরিককে হত্যা করত। আর যেই তার পাল্টা অপারেশন হতো, সেনাবাহিনী হোক, বিএসএফ হোক, অন্য কোনো এজেন্সি হোক, তারা যখন সেই অপারেশনের পাল্টা অপারেশন শুরু করতো, জঙ্গি মারত, একদল রুদালি সামনে এসে দাঁড়াতো। আমি যাদের নামগুলো বললাম আপনি খুব বহুদিন ধরে জানেন, আপনি প্রাক্তন এনএসজি কর্তা, তারা হচ্ছে তারা। আমার ঠিক এখান থেকেই প্রশ্ন, সন্দেশখালী আর এনএসজির মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় এসে দাঁড়াচ্ছেন কেন? ভূমিকাটা তুলনীয় হয়ে যাচ্ছে নাকি দীপাঞ্জন বাবু? দেখো অনির্বাণ, আমি একটা কথা খুব স্পষ্টভাবেই বলি, যেটা আমি আগেও বহুবার বলেছি, আবার রিপিট করছি।
এই দলটি, এটা কিন্তু রাজনৈতিক দল বলে মনে করি না, এটা দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত, দুর্বৃত্তদের স্বার্থ রক্ষার জন্য দুর্বৃত্তদের একটা প্ল্যাটফর্ম, যেখানে সব দুর্বৃত্তরা একযোগে জড়ো করেছে। এদের শুরু থেকে এদের সঙ্গে একটা সন্ত্রাসবাদ শুরু নয়, এদের সঙ্গে মাদক চোরাচালানকারী, অস্ত্র চোরাচালানকারী, মানব পাচারকারী, এদের একটা সম্পর্ক, এবং তার সন্ত্রাসবাদীদের সঙ্গে যে সম্পর্ক সেটা কিন্তু কোনো আদর্শের ভিত্তিতে নয়। কারণ সন্ত্রাসবাদীরা খারাপ হোক ভালো হোক যাই, তাদের একটা আদর্শ রয়েছে, মতবাদ রয়েছে, সেটা ভুল হতে পারে, নিশ্চয়ই ভুল। কিন্তু এই দলটির এদের কিন্তু কোনো আদর্শগত নয়, এদের ব্যাপারটা হচ্ছে একটা মিউচুয়াল রিলেশনশিপ অন কনভিনিয়েন্স, যে একটা সুযোগের জন্য আমরা একটা আমাদের মিউচুয়াল রেসপেক্ট। আমি একটু শুনতে অসুবিধা আছে, তোমার পিসিআর এ খুব বেশি কথা হচ্ছে, চিৎকার করছে, আমি অডিও শুনতে পাচ্ছি। আমি আমার পিসিআর এর সহকর্মীদের অনুরোধ করব দীপাঞ্জন বাবুর কানে যাতে পিসিআর এর অডিও কোনোভাবে না যায়। দীপাঞ্জন বাবু প্লিজ আপনি বলুন। সরি। তো ব্যাপারটা হচ্ছে যে এটা আমরা শুরু থেকে বলেছিলাম, এই যে বাংলায় 10 বছর ধরে যে হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে, এই টাকাটা বাইরে গেল কি? এই চুরিটার জন্য একটা বিশাল সাংঘাতিক একটা অর্গানাইজেশন দরকার হয়। অর্গানাইজেশনটা বিভিন্নভাবে কাজ করে, যে হাজার হাজার কোটি টাকা এই বিশেষ করে মাদক চোরাচালানকারী যে চক্রটা রয়েছে আন্তর্জাতিক, তাদের এবং অস্ত্র চোরাচালানকারী চক্র, এদের মাধ্যমে ভারতবর্ষের বাইরে গেছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে কালোটা সাদা হয়ে আবার একটা বহুলাংশ ভারতবর্ষে ফিরে এসেছে। শুধু তাই নয়, এই সন্ত্রাসবাদী দলটি কিন্তু নির্বাচনের সময় এই শাসকের দলকে সাহায্য করে বুথ ক্যাপচার করতে, ভোট লুট করতে তাদের এজেন্টদের দিয়ে। তার বিনিময়, কারণ সন্ত্রাসবাদীদের ফ্রি লাঞ্চ বলে তো কিছু হয় না, তার বিনিময়ে এদের হচ্ছে দাবি একটাই, যে আমাদের বাংলায় পূর্ব প্রান্তে বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে আমাদের চাষবাস করতে দাও, সে আইসিস হোক, ইন্ডিয়ান আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হোক। তো এটা তো একটা গিভ অ্যান্ড টেক। আমি তো এই উনি ভদ্র মহিলাকে মাফ করবে, আমি মাননীয় বলতে পারলাম না বা মুখ্যমন্ত্রী বলতে পারলাম না, আমি যা শুনছি উনি এনএসজি সম্পর্কে বলছেন, আমি ইন ডিউ কোর্স অফ টাইম তারও জবাব দেবো, কারণ এনএসজি আমারই সংগঠন ছিল, আমি রক্ত ঝরিয়েছি ওই সংগঠনের জন্য, সেটার আমি জবাব পরে দিচ্ছি। তো এই ভদ্র মহিলার একটা জিনিস আমি খুব বাজি, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি, দায়িত্ববোধ। ওনার দেশের জন্য ইন্টিগ্রিটি নেই, বাংলার জনগণের জন্য ইন্টিগ্রিটি নেই, যারা ওনাকে নির্বাচিত করে এনেছেন ওনার ইন্টিগ্রিটিরা ওই অর্গানাইজেশনগুলোতে, যারা ওনাকে দেখেন, এখন উনি ওনাকে দেখছেন, সেটা তো পরিষ্কার। দীপাঞ্জন বাবু এখানে তো আমার প্রশ্ন, দীপাঞ্জন বাবু এখানে আমার প্রশ্ন, আপনি আমার প্রশ্নটার উত্তরের দিকে হয়তো এগোচ্ছেন, কিন্তু আপনি শুরুতে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের কোনো আদর্শ নেই। আমি বলছি যদি তেমনটা হয়েও থাকে, আমি সেটা জানি না, সেটা তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের বিষয়, তাদের দলের বিষয়, কিন্তু এখন তো আমি একটা আদর্শ অন্তত তাদের দেখতে পাচ্ছি স্পষ্ট, দেশের স্বার্থে যা কিছু তার বিরুদ্ধে তারা। এই আদর্শটা কখন তৈরি হয়? দেশের ভিতরে কাজ করা একটা রাজনৈতিক দলের। হুরিয়াত কনফারেন্স হলে তৈরি হয়, মেহবুবা মুফতিদের পার্টি হলে তৈরি হয়, ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহদের পার্টি হলে তৈরি হয়। কখন তৈরি হয়? দেখো, তুমি কাশ্মীরে দেখেছো এই দুটো তিনটে পরিবার, এরা এই পরিবারগুলো কিন্তু 370-এর আড়ালে এরা বংশাপরাক্রমে এরা রাজত্ব করেছে। 370 উঠে যাওয়ার পর ওদের যা অবস্থা, ওদের এখন খুঁজে পাওয়া যায় না ওই ফেসবুক আর টুইটার ছাড়া। বাংলাতেও এদের তাই অবস্থা হবে এবং সেটা ওরা বুঝতে পারেন। ওনার এখন মানুষের আশীর্বাদ বা গণতন্ত্রের আশীর্বাদের দরকার নেই, উনি সন্ত্রাসবাদী দল বা এই মাদক চোরাচালানকারী তাদের আশীর্বাদ মাথার উপর থাকতেই হবে। এটা তো গিভ অ্যান্ড টেক। ওরা দিচ্ছে, ওরা আমার হাজার হাজার কোটি টাকা বাইরে বার করে নিয়ে যেতে সাহায্য করেছে, আমি ওদের সাহায্য করবো। সেই সাহায্য থেকেই আমাকে এনএসজির মতো অর্গানাইজেশনকে আমাকে কাউন্টার করতে হয়। উনি ভুলে যান এনএসজিতে কত শহীদ রয়েছেন, উনি সেটা ভুলে যান। এরকম এগুলোকে আমি খুব ভদ্রভাবে বললে নির্বোধ এবং অশিক্ষিত বলতে হয়, এছাড়া কিছু বলা নেই। এটা দুঃখের, এটা সত্যি লজ্জার যে বাংলা এরকম একজন কাউকে পেয়েছে। আমি মণিশঙ্কর বাবুর কাছে আসবো। মণিশঙ্কর বাবু, আমার আজকের অগ্নিবাণ আমি যা দিয়ে বিতর্ক শুরু করেছিলাম, আমি সেটা সরাসরি আপনার কাছে করছি। দীপাঞ্জন বাবুর কাছে সরাসরি করিনি, তার কারণ উনি কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন না। আমি কতগুলো উদাহরণ তুলে ওনাকে প্রশ্ন করেছিলাম, আমি সরাসরি আপনাকে প্রশ্ন করছি কারণ আপনাদের জন্য উদাহরণ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আজকের বক্তব্য। মমতা কি নাশকতার সুরক্ষায় গ্যারান্টি দিতে চাইছেন? এনএসজিকে নিয়ে প্রশ্ন তোলে কোন পাগল? কোনো পাগল তোলে না, কোনো উন্মাদও তোলে না। আমি উন্মাদদেরকেও পাগলদেরকেও ছোট করতে চাই না।
এর পিছনে নির্দিষ্ট রাজনৈতিক, মানে ওটাকে রাজনীতি বলতে ঘৃণা হচ্ছে, এর পিছনে নির্দিষ্ট দেশ বিরোধী স্বার্থ থাকতে হয়? দেখুন, উনি আমার থেকে পলিটিক্সে তো উনি অনেক সিনিয়র, অনেক বোধ বুদ্ধির ক্ষমতা রাখেন, ফলে উনি কি কারণে বলেছেন সেটা কাটাছড়া করার মতো ধৃষ্টতা আমার নেই, আমি বলতে পারবো না। আমি একটা কথা বলতে পারি যে এই যে অস্ত্রশস্ত্র উদ্ধারের যে ব্যাপারটা দেখাচ্ছে, এটা মনে হয় পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর কেউই কোনো দলের হয়ে কথা বলে সেটাকে সমর্থন করেন না, কেউই করেন না, আমিও করি না। ফলে আমার এখানে কতগুলো প্রশ্ন উঠে যায়। কীরকম, যে না এই সন্দেশখালির যে ইনভেস্টিগেশন করার দায়িত্বটা সেটা পুরোপুরি সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া ছিল। এখন সেন্ট্রাল এজেন্সিকে দেওয়ার পরে মানে কি কি সম্ভাব্য সেখানে ঘটনা ঘটতে পারে, তার সঙ্গে এই অস্ত্রশস্ত্র থাকতে পারে কিনা, আবার এটার পরেও কোনো জঙ্গি ওখানে লুকিয়ে আছেন কিনা, সেইগুলো আমাদের থেকে, সাধারণ মানুষের থেকে তো এনএসজির মতো যে একটা ইনভেস্টিগেশন এজেন্সি, তারা তো অনেক বেশি বোঝে। ফলে আমার প্রশ্নটা উঠছে যে এতদিন ধরে হওয়ার পরে হঠাৎ করে এই সময় কেন এই অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে? তার মানে ইন্টেলিজেন্সি ফেলিওর হয়েছে। কারণ আমি কেন বলছি, যখন আবার বলতে দিন শঙ্কর, আমি বলছি যখন আমরা দেখি পুলওয়ামার মতো ঘটনা ঘটছে, বা যখন চাঁদে যখন চন্দ্রায়ন হচ্ছে, তখন যে প্রশ্নগুলো উঠছিল, তখন যারা এই দীপাঞ্জন বাবুর মতো যে লোকগুলো, তখন তারা বলতেন যে বর্তমানে কেন্দ্রীয় সরকার এমন কিছু ডিভাইস সিস্টেম করছে, কয়েক হাজার কিলোমিটার থেকে শত্রু কোনো অস্ত্রশস্ত্র নিয়ে এলো তারা জানতে পারবেন, চাঁদে পাঠাচ্ছে। ফলে এতগুলো এজেন্সি বারবার করে সন্দেশখালি যাওয়ার পরেও সেখানে এত অস্ত্র লুকিয়ে ছিল, তাদের কাছে কোনো ডিভাইসের কোনো ইন্টিমেশন কেন এলো না? আমি ফেল করছি না, আমি জানি না, এগুলো তুমি অজ্ঞ, তো তুমি বেশি জানো, তুমি এনএসজি কমান্ডার কাজ করেছো। না আমি বলছি, আচ্ছা এইবার হচ্ছে যখন অস্ত্রগুলো উদ্ধার হলো, বলতে প্লিজ 1 মিনিট 1.5 মিনিট এলাও করে বুঝে, এগুলো যখন উদ্ধার হলো তখন দেখছি লোকগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। তার মানে এতদিন তারা গ্যারান্টেড ছিল বোমাগুলো ফাটবে না বা অস্ত্রশস্ত্র ইউজ হবে না। আজকে যদি এখন যদি সরাতে হয়, অস্ত্রগুলো তো অনেকদিন আগের থেকে ছিল, তাহলে কোনো ঘটনা ঘটতেই পারত। লাস্ট কথাটা আমি যেটা বলবো, বারবার আপনাদের প্যানেলে যারা তৃণমূলকে সমর্থন করেন, আমরা তৃণমূলের মুখ্য সচেতক নয়, দায়িত্ব নিয়ে নেই, খারাপটা খারাপ বলবো, ভালোটা ভালো বলবো। আমার কথা হচ্ছে যে এতদিন ধরে 355-56 গল্প করছেন, আমি বলছি রাজ্য সরকারের অ্যাপ্রুভেল নিয়ে তো 355-56 হয় না। আমি আপনি এমন করুন যে আমাদের মতামত নিয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করবেন যে 356 হবে কিনা। বিতর্কটা এই নিয়ে হোক, যদি স্টেট ফেলিওর করেছে মনে হয়, তাহলে কেন এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার এখানে জরুরি অবস্থা জারি করতে পারলো না, এটা নিয়ে বিতর্ক। কেন করা উচিত কিনা তার কেন করলো না, এটা নিয়ে বিতর্ক। কারণ সাধারণ মানুষ চায় সত্যি সত্যি যদি 356 হওয়ার মতো ইমিডিয়েট সেটা করা হোক, কেন করছে? প্রথমেই আমাদের পার্টি স্ট্যান্ড ক্লিয়ার করে দিই, ভারতীয় জনতা পার্টি কোনোদিন নির্বাচিত কোন সরকারকে কংগ্রেসের মতো গায়ের জোরে উৎখাত করতে চায় না, এটা পার্টির পলিসি। কিন্তু সারা পশ্চিম বাংলার মানুষ যে কোনো দলের লোক করছেন। আরে করবেন না 355 এখনই যা দেবো সামলাতে পারবেন না। আরে সবে শুরু করেছি, সবে এখন শুরু করেছি, শুনুন ওরে থামনার আর কিছু বলার আছে, আমি বলি শেষ করলে বলবো। 55 যখন পার্টি স্ট্যান্ড নয়, এটা নিয়ে কথা বলবেন, শেষ করে নি স্টুডিওতে সেটা হওয়া উচিত। আপনি অশ্বত্থমা হততে রিয়াক্ট করবেন না, ইতিগজটা শুনে নিন, তারপর রিয়াক্ট করবেন, আপনার জন্য ভালো হবে। উকিল বাবু তো পুরোটা শোনা অভ্যেস করুন। শুনুন, সিআরপিএফ পশ্চিমবাংলার সরকার সিআরপিএফ এর বিরুদ্ধে অভিযোগ কি করেছে? দেশদ্রোহিতা। সিআইএসএফ পশ্চিমবাংলার সরকার, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার সরকার অফিসিয়ালি কমপ্লেন করেছে কি? তার বিরুদ্ধে খুনের মামলা। সিবিআই এই সংস্থার বিরুদ্ধে 200 গন্ডা এফআইআর এর বাইরে মোস্ট ইম্পর্টেন্ট এফআইআর হচ্ছে সিবিআই শ্লীলতাহানি করেছে, তার অভিযোগ হয়েছে, কমপ্লেন্ট হয়েছে, সেটার ইনভেস্টিগেশন চলছে। এরপর হচ্ছে ইডির বিরুদ্ধে, আরে শুনুন, শুধু চিন্তাই নয়, আমি সবে শুরু করেছি। ইডির বিরুদ্ধে কমপ্লেন হচ্ছে ছিনতাই, ইললিগ্যাল ট্রেসপাসিং, এবং তার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লেন হচ্ছে কিডন্যাপিং। এরপরে অভিযোগকার বিএসএফ। পশ্চিমবাংলায় আমরা যে কথাবার্তা বলছি অনির্বাণ বাবু নিশ্চিন্তে, এটা বিএসএফ এর কর্মীরা কি লেভেলে কাজ করেন তার জন্য, কতটা স্যাক্রিফাইস করেন তার জন্য দেশকে রক্ষা করেন বলে আমরা থাকি। বিএসএফ এর বিরুদ্ধে পশ্চিমবাংলার উপহার, পশ্চিমবাংলার সরকার দিয়েছে খুনের মামলা। আইটির বিরুদ্ধে, ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে মোস্ট ইম্পর্টেন্ট মামলা হচ্ছে চুরি, পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে এবং চলছে। এবং লেটেস্ট হচ্ছে এনএসজি।
এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এরা বিদেশ থেকে হচ্ছে অস্ত্রশস্ত্র আমদানি করেছে, করে শাহজাহানের এলাকায় রেখে শাহজাহানের মতো এক ভারত রত্ন তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এইটা হচ্ছে লেটেস্ট অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আমি দীপাঞ্জন দার কাছে ক্ষমা চেয়ে নেব। দীপাঞ্জন দা বাংলার লোক, এনএসজিতে কাজ করে যতটুকু মানুষ সম্মান জানান, সেই সম্মান জানানোর সেই সম্মান নিতে পারছেন না বলে উনি আজকে বাংলায় থাকবেন কিনা দুবার ওনাকে ভাবতে হয়। কিন্তু আমি বলবো যে আপনাকে এবার আসতে হবে, কোমর বেঁধে নামতে হবে, কারণ পশ্চিম বাংলায় শুধু সেন্ট্রাল এজেন্সিজ এফেক্টেড হচ্ছেন এটা ভাববেন না অনির্বাণবাবু। এখানে এফেক্টেড হয়েছেন পশ্চিম বাংলার কোর্টের জাজের বাড়িতে রাত্রিবেলা চলে গেছে সিআইডি। আমি তাড়াতাড়ি শেষ করবো, আমি আর বেশি সময় নেব না। এবং যতগুলো কমিশন আছে, এসসি কমিশন, এসটি কমিশন, উইমেন রাইটস কমিশন, তারা ইতিমধ্যে কেন্দ্রকে বলেছে এখানে রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আজকে আপনার চ্যানেলে সরাসরি একটা অভিযোগ করছি। দেখুন, সিম্প্যাথাইজার এই কথাটা সব থেকে বেশি উঠে এসেছিল নকশাল টেররিজম যখন ভারতবর্ষে তুঙ্গে পৌঁছেছিল, তখন বিভিন্ন বুদ্ধিজীবী সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নামে এক শ্রেণীর মানুষ সরাসরি তাদের হয়ে কথা বলা শুরু করেছিলেন এবং জনমত তৈরির চেষ্টা করতেন। পরে দেখা গেছিল তদন্তে তারা তাদের ফান্ডিংও করতেন, তাদের স্পেসও দিতেন। আমার আজকে আপনার চ্যানেলে প্রশ্ন, এই পশ্চিম বাংলায় গত 6 মাসে অন্তত 7-8টা বড় বড় টেররিস্ট কেন ধরা পড়েছে এবং তাদের কেন রুট আর রিচিং পাওয়া গেছে? আমি সরাসরি আপনার চ্যানেলে বসে অভিযোগ করছি, নির্দিষ্ট ভোটের দিকে তাকিয়ে এই দল তৃণমূল কংগ্রেস আজকে এই টেররিজমের সিম্প্যাথাইজার তো হয়ে যায়নি, কেন ব্যান করা হবে না? আমি শুধু সিম্প্যাথাইজার পর্যন্ত আটকে থাকতে রাজি নই। আপনারাও সিম্প্যাথাইজার পর্যন্ত বলতে পারেন, কিন্তু আমি এক্ষেত্রে আরেকটু ক্রিটিক্যাল। কেন ক্রিটিক্যাল? আমি দীপাঞ্জন বাবু আপনার কাছে আরো একবার যাব, কিন্তু যাওয়ার আগে দীপাঞ্জন বাবু, আপনি যাই হোক তাই হোক, এতক্ষণ পর্যন্ত মণিশঙ্কর বাবু এবং শঙ্কুদেব পান্ডার বক্তব্য শুনেছেন। যাই হোক তাই হোক, দুজনে দুটো রাজনীতি তো রিপ্রেজেন্ট করেন। আমি আপনাকে একজন নাগরিকের বক্তব্য শোনাই। সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য রাজনীতির ধার পাশে যান না। এই দেশের পুরুষ নাগরিকরা কোথাও কোনো বিপদে পড়লে পুরুষ অধিকারের জায়গা থেকে তারা আক্রান্ত হলে তিনি সেখানে ছোটেন, তিনি বিজেপি হন অথবা তৃণমূল। এখানে নন্দিনী ভট্টাচার্য নাগরিক হিসেবে এই গত 6 মাসের ঘটনা বলি এবং সর্বশেষ আমাদের সুরক্ষার সবথেকে বড় গ্যারান্টি। আমার এটা বলতে কোনো লজ্জা নেই দীপাঞ্জন বাবু, আমি ভারতের নাগরিক হিসেবে জওহরলাল নেহরু থেকে নরেন্দ্র মোদী কারোর গ্যারান্টি নয়, নাগরিক হিসেবে আমি আমার সুরক্ষার জন্য এনএসজির গ্যারান্টি, ভারতীয় সেনাবাহিনীর গ্যারান্টি, বিএসএফ এর গ্যারান্টিতে বিশ্বাস করি। যে মমতা বন্দ্যোপাধ্যায় এই হেন গ্যারান্টিকে অস্বীকার শুধু করছেন না, আক্রমণ করছেন, তারপরে নাগরিকের মনের কথাটা আমি একটু শুনি। নন্দিনীদি, আপনি আপনার কথা বলুন, কি মনে হচ্ছে? প্রথমত তো ধন্যবাদ আমার ডাকার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত, কাল থেকে একটা জিনিস আরো বেশি করে দেখছি, আগে তো দেখছিলামই, যে মুখ্যমন্ত্রী তো বটেই, মানে তৃণমূল দলের মুখপাত্র বলার চেষ্টা করছেন যে এটা নাকি সাজানো ঘটনা। অর্থাৎ আমি সবার ক্ষেত্রে দেখলাম অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, মানে সবাই মিলে বলার চেষ্টা করছেন গতকাল থেকে আরো বেশি করে যেটা নাকি একটা সাজানো ঘটনা। মানে এর থেকে বড় হাস্যকর কি আর কিছু হয়? মানে আমি জানতে চাইছিলাম এই অস্ত্রগুলো নিয়ে রাখলেন কারা? মানে রাখার সময় তো লোকে দেখবে, মানে ঘাড়ে করে করে নিয়ে ওখানে রাখা হচ্ছে আর কি। আমরা তো কালকে সবাই চোখের সামনে দিনে আলো তো এনএসজি ওখানে আসতে দেখলাম, তার আগে কেউ দেখেছেন কিনা জানি না, যারা বলছেন তাদের তো বোধহয় কোথাটা প্রমাণ করার দায় হয়। একটু পেছন ফিরে দেখি, প্রথম যখন এখানে গেলেন ইডি, প্রচন্ড আক্রান্ত হলেন 5ই জানুয়ারি, কেমন সেদিন কিন্তু ওনাদের ঢুকতে দেওয়া হলো না, এবং সেই না ঢুকতে দেবার আনন্দে কিন্তু ওখানে আবির উড়েছিল, বিজয় মিছিল প্রায় বেরিয়েছিল। আমরা সাধারণ মানুষ তো, কিন্তু এটাও জানবেন জনগণের শক্তি কিন্তু ভীষণ বেশি। আপনি যতই রাজনৈতিক নেতা বলুন, মুখপাত্র বলুন, দল বলুন, শেষ কথা কিন্তু জনগণ বলে। সে আপনি যতই রিগিং করুন না, যতই মারামারি করুন, জনগণের মনে কিন্তু একটা প্রশ্ন আসে আজকাল। জনগণকে আপনারা চিরকাল বোকা ভাবলেও, আচ্ছা এরম তো নয় সেদিন ওইখানে হঠাৎ করে ইডি উপস্থিত হওয়ার জন্যই যে আটকে দেওয়া, মানে হচ্ছে হঠাৎ করে উপস্থিত হলেই সব ধরা পড়ে যেত। কি ধরা পড়তো? এগুলো কি? এই সব কিছু যা কিছু ওখানে ছিল সেই সরানোর তো সময় পাওয়া যেত না। তার ফলে পরবর্তী 5ই জানুয়ারির পরে শেখ শাহজাহান ধরা পড়লেন 28শে ফেব্রুয়ারি। ভাবুন আপনি কত বড় একটা লম্বা সময়। এই সময়ের মধ্যে সবকিছুর এরকম নির্দেশ গেল না তো সব সরিয়ে ফেলো। আমার আপনার কাছে একটা সোজাসুজি প্রশ্ন আছে নন্দিনী, কোথাও কি আপনি বহুদিন দেশ দেখছেন, দেশের রাজনীতি দেখছেন, আমি দুটো রাজ্যের নাম করছি, একটা দিয়ে শুরু করেছিলাম আর একটা দিয়ে শেষ করছি, কাশ্মীর থেকে কন্যাকুমারী, তো দুটোই বলছি। কোথাও কি আপনার নাগরিক হিসেবে এরকম বোধ হচ্ছে যে আপনি 80-র দশকের কাশ্মীরে রয়েছেন, যার মুখ্যমন্ত্রীর নাম ফারুক আবদুল্লাহ, যেখানে দুবেলা জঙ্গিরা এবেলা ওবেলা মানুষ তো ছেড়ে দিন, পুলিশকেও তুলে নিয়ে গিয়ে কতল করে দেয়, অথবা আপনি 80-র দশকেরই তামিলনাড়ুতে রয়েছেন,
এলটিটি উপদ্রুত তামিলনাড়ু, যেখানকার মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী খুন হয়ে যাওয়ার পরে এলটিটিকে সমর্থন করে। হ্যাঁ, সেটা তো একটা বটে। তার সঙ্গে আমি আরেকটা ভয়ঙ্কর ব্যাপার দেখলাম সেদিন থেকে, হাইকোর্ট নিয়ে কথা বলা হচ্ছে। এই যে আমরা কন্টেম্পট অফ কোর্ট যেটাকে বলি, জানেন তো যে হাইকোর্টে বা কোর্টে ঢুকলে যখন বিচারপতিরা আসেন সবাইকে উঠে দাঁড়াতে হয়, জানেন আপনারা নিশ্চয়ই। ওখানে মোবাইলটাও খোলা যায় না, বন্ধ রাখতে হয় বা সাইলেন্ট রাখতে হয়। কোর্টের ভেতরে কিন্তু যারা এখানে দুজনই আইনজীবী বসে আছেন, যে মাই লর্ড সম্বোধন করা হয় প্রধান বিচারপতিকে। ওখানে কিন্তু ভীষণ নিয়ম কানুন, কারণ যেহেতু আমি এই জিনিসটা নিয়ে খানিকটা কাজ করি, আগে জানতাম না, অনেক কিছু শিখেছি যে ওখানে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। সেখানে হাইকোর্টের বিচারপতিদের রায় নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে, একটা জিনিস কিন্তু ভালো হচ্ছে, এই যে আজকে পুরুষ মানুষের বিপক্ষে অনেক রায় যায়, তাহলে পুরুষ মানুষরাও শিখলেন যে কিন্তু এরকম ধরনের কথাবার্তা বলা যায়। এই যে কন্টেম্পট অফ কোর্টে সাধারণ মানুষকে আপনারা শিখিয়ে দিলেন যে কোনো রায় দিয়ে এরকম করা যায়, তাহলে এই যে কত বড় অন্যায়। তাহলে আপনি যে বলছেন, তাহলে তো কাশ্মীর বা তামিলনাড়ুর থেকেও খারাপ অবস্থা দাঁড়াচ্ছে। মানে আমরা যখন তখন বিচারপতিদেরকেও এরকম সাংঘাতিক জিনিসে ফেলে দিতে পারি, তাদের রায় নিয়ে এরকম যাচ্ছাটাই বলতে পারি আমরা। ভারতীয় সংবিধানের প্রত্যেকটি স্তম্ভ এবং ভারতকে সুরক্ষা করবার জায়গা এবং সুরক্ষার জন্য ভারতের সব থেকে এলিট যে এজেন্সিগুলো, এলিট এখানে বড় লোক অর্থে না, সব থেকে এলিট অর্থে সব থেকে প্রশিক্ষিত, সব থেকে দক্ষ এবং পৃথিবীতে সব থেকে ফিয়ার্ড যে এজেন্সিগুলো ভারতের, তাদেরকে আক্রমণ করা যায় কোন স্বার্থে? নন্দিনীদি বলছেন কাশ্মীর বা তামিলনাড়ুর থেকেও ভয়ঙ্কর লাগছে। শঙ্কুদেব একদম এক লাইন, আমি দীপাঞ্জন বাবু কাছে, আমি দীপাঞ্জনদার অভিমত চাইবো বলেই বললাম। দেখুন, যে যে বর্ডারিং আমাদের ডিস্ট্রিক্ট আছে সেগুলোর অবস্থা এখন পাক অধিকৃত কাশ্মীরের থেকেও খারাপ হয়ে গেছে। এরা যে জায়গায় নিয়ে গেছেন, এরা তো ফেন্সিং পর্যন্ত করার জমি দেন না। নিশীথ প্রামাণিক রায় অন্তত 30টা চিঠি দিয়েছে সরকারকে। অমিতজি নিজে নবান্নে এসে মিটিং করে গেছেন, তারপরেও এখানে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করতে দেয় না, শুধু শাহজাহানদের প্রোটেকশন দেওয়ার জন্য। আমি স্পেসিফিক অভিযোগ করছি, বিএসএফকে 50 কিলোমিটার দেওয়া হয়নি শুধু এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। এদেরকে সেফ রাখাটাই যেন এরা দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। ফলে পশ্চিম বাংলার পরিস্থিতি পাক অধিকৃত কাশ্মীরের থেকেও খারাপ করে দিয়েছেন বহু জায়গায়। আমি দীপাঞ্জন বাবুর কাছে যাবো। দীপাঞ্জন বাবু, রাজ্যের বিরোধী দলনেতা, আমি শোনাতে পারি, আমার কাছে আছে সে বক্তব্য। আজকেই বলেছেন তার স্পষ্ট কথা, তার অভিমত, তৃণমূল কংগ্রেস একটা জঙ্গি সংগঠন, তাদেরকে জঙ্গি সংগঠন ঘোষণা করা হোক। আমি শোনাতে পারি, আমার পিসিআর এর সহকর্মীদেরকে আমি একবার অনুরোধ করছি শোনানোর জন্য। যদিও রাজনীতির কথা, তবুও রাজ্যের বিরোধী দলনেতা যখন বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলছেন এনএসজিকে নিয়ে এমন অকথা কুকথা যা কানে শোনাও বোধহয় পাপ যে কোনো দেশপ্রেমীর পক্ষে, তখন রাজ্যের বিরোধী দলনেতা কথাটাই বা শোনাবো না কেন? তিনিও তো নিশ্চয়ই দায়িত্ব নিয়েই বলছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী? वेस्ट बंगाल टेररिस्ट का हब है ये पार्टी, इसका नाम टीएमसी नहीं है, टेररिस्ट मेकिंग কোম্পানি। কাজটা পুলিশের কাজ, পুলিশকে ক্যাডারে পরিণত করেছে বলে আজকে এই অবস্থা। বাংলা জঙ্গিদের হাব হয়েছে, মানুষ সিবিআই দেখেছে, ইডি দেখেছে, এনআইএ দেখেছে, এনএসজি দেখলো, আর্মি দেখার অপেক্ষায় আছে। আমি ঠিক শুভেন্দুবাবুর এই কথার শেষ শব্দটা নিয়ে, আর্মি দেখার অপেক্ষায়। দীপাঞ্জন বাবু, তাহলে কি এবার এ রাজ্যে, আবার এবার বলছি কেন অবশ্য, আমার তো মনে পড়ছে যে আমি দ্বিতীয় হুগলি সেতুতে দেখেছি আর্মির গাড়িকে বা আর্মির কার্যকারিতাকে বা তার অ্যাক্টিভিটিকেও কীভাবে আক্রমণ করা যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু আনটাচ রাখেননি। আমি আবারও জিজ্ঞাসা করছি দীপাঞ্জনবাবু, আপনি একজন প্রাক্তন এনএসজি কর্তা, আমি সেই জায়গা থেকে জিজ্ঞাসা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় সজ্ঞানে স্বইচ্ছায় দেশ বিরোধী কোনো শক্তির সঙ্গে হাতে হাত মিলিয়ে কোনো ভূমিকা পালন করছেন কি, যে ভূমিকাটা পালন করতে গিয়ে হয়তো তাকে রাজনীতির একটা বেশ পড়তে হয়েছে? সরাসরি উত্তর চাই দীপাঞ্জনবাবু। অ্যাবসলিউটলি, আমি বিরোধী দলনেতা শুভেন্দুবাবুর বক্তব্য শুনলাম এবং আমি সম্পূর্ণ সহমত। আমরা এতদিন হাসাহাসি করতাম ইস্ট জর্জিয়ার ভুয়ো ডিগ্রিধারী ডক্টরেট, কিন্তু উনি এখন দুর্বৃত্তান্ত করেছেন, বাংলায় দুর্বৃত্তায়নের চাষ করেছেন, এখন সন্ত্রাসবাদের চাষ করছেন। উনি সম্পূর্ণভাবে রাষ্ট্রবিরোধী, সন্ত্রাসবাদকে মদত দিচ্ছেন এবং আমার মনে হয় এনাফ ইজ এনাফ। নাথিং ইজ ওভার অ্যান্ড অ্যাবভ ন্যাশনাল সিকিউরিটি। দেশের আগে কিছু নয়। এবার কেন্দ্রীয় সরকার এবং আদালতকে এতে হস্তক্ষেপ করতে হবে। আমি একজন প্রাক্তন এনএসজি কর্মী হিসাবে সত্যি বলছি, ইটস ভেরি ডিফিকাল্ট, খুব কষ্ট, আমাদের মুশকিল হচ্ছে আমার নিয়ন্ত্রণ রাখতে। ওনার মতো অশিক্ষিত বর্বর তো আমি নই, সেজন্য আমাকে ভাষা সংযত করতে হচ্ছে। নাহলে ওই যেরকম ভাবে উনি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে তুই তুকারি করেন,
সেটা আমি করে না ফেলি, সেটা আমাকে নিজেকে সংযত রাখতে হচ্ছে। ভাবা যায় একজন নির্বাচিত, ইনি কি পাকিস্তানের মন্ত্রী? এই মুখ দিয়ে যে ভাষাগুলো বেরোচ্ছে তো পাকিস্তানের ভাষা। মণিশঙ্কর বাবু শুনুন, কেন এই প্রশ্নটা উঠছে? কেন উঠছে প্রশ্নটা শুনুন। বাবু কি বলবেন? উনি তো জানেনই না। আমি বলছি আপনি তো বেশি জানেন আমার থেকে, অবশ্যই। আমি তো প্রথমেই স্বীকার করে নিয়েছি। আপনি এনএসজি কে ইন্টেলিজেন্স এজেন্সি বলছিলেন। দীপাঞ্জন বাবু, ধারণা আছে এনএসজি কি? আমি আপনাকে ভদ্র মানুষ, সংবেদনশীল, সেনসিটিভ মানুষ ভাবতাম। শুনুন, আপনি ওই নেতৃত্ব থেকে দূরে থাকুন। শুনুন, আমি প্রথমেই কিন্তু দীপাঞ্জন বাবু শুনুন, এক মিনিট, এক সেকেন্ড। যেরকম ভাষা দিয়েছেন, এনএসজি অস্ত্র ঢুকিয়ে দিয়েছে, উনি রকে বলেছেন, এনএসজি কে বলেছেন না। আপনি এনএসজি কে মমতা কি বলেছে এই নিয়ে কিন্তু আলোচনা করছি না। আমি আপনাকে বলছি না, না আমি তার থেকে শুনুন, আসবো আপনার কাছে। মণিশঙ্কর বাবু, ফেব্রুয়ারি থেকে এপ্রিল, বিমল শঙ্কর বাবু বলছেন, বিমল শঙ্কর, দীপাঞ্জন বাবু, বিমল শঙ্কর বাবু কিছু বলতে চাইছেন। শাহজাহানের সেদিন ভাবটা দেখেছেন? আগের দিন জামাইয়ের মতো আঙুল তুলে তুলে যাচ্ছিল, শেষ করতে দেবেন। আমি আপনার কথা প্রশ্নটা দিচ্ছি, উত্তরটা দেবো। আমি কি বলেছি আপনি জানেন? আমি বলেছি না, উত্তর দিতে আমি বলেছি না, উত্তরটা দিতে আমি বলেছি এই অস্ত্রগুলো সেদিনও কি ওখানে ছিল? হ্যাঁ ছিল। তাহলে কেন আজ পর্যন্ত উদ্ধার করতে পারলেন না? কেন? সেই উত্তরটা তো দিচ্ছি। উত্তর দিচ্ছেন তো, একটু বিদ্যে আমার পেটে একটু শুনুন। বিদ্যে সেটা হচ্ছে, সেদিন আপনি শাহজাহানকে দেখেছিলেন তো, আর জামাইবাবুর মতো আর আচরণ নেই। এখন হাতে বউয়ের হাত ধরে কাঁদছে, আল্লাহর কাছে দোয়া করো। দু চারটে থাপ্পড়ে সব বলে দিয়েছে, ততটাও লাগেনি। যদি আমার মতো কোনো লোক হতো, পুলিশ অফিসার হতো, ওকে পিঠের চামড়া গোটাতাম আমি। কিন্তু আজকাল তো নিয়ম নেই ওটা করার, ফলে দু চারটে থাপ্পড় মারে বা ভয় দেখায়, তাতেই সব বলে দিয়েছে, এখন ধরা পড়ছে। একটা কথা শুনুন, আপনি এই প্রশ্নটা আপনাকে আমি করিনি। না, এটাই করেছেন, আর কিছু করেন। আর কি বলবেন? অত প্রশ্ন দেওয়া যাবে না। শুনুন, মণিশঙ্কর বাবু, আপনাদের প্রশ্নের উত্তর মানুষ দেবে কেন? আপনাকে তো আমি বলিনি। আমি বলছি আপনি চালাচ্ছেন না, চালাচ্ছে তৃণমূলের আবার প্রশ্নের উত্তর। আপনার প্রশ্নের উত্তর, আপনারা যাকে সমর্থন করেন তার প্রশ্নের আগে উত্তর দিন। আগে রেজিগনেশন কবে দেবেন বলুন পুলিশ মন্ত্রী, তারপরে আপনি অন্য উত্তর চাইবেন। কবে রেজিগনেশন দেবেন? কবে রেজিগনেশন দেবেন? অস্ত্র শস্ত্রগুলো তো ওখানে ছিল, এ বলে দিয়েছি বলে থাপ্পড় মেরে গেছে। আমি বলছি আজকে লোকগুলোকে সরাচ্ছে। এনএসজি এতটা একটা পাওয়ারফুল ডিভাইস যে ওখানে এত অস্ত্র শস্ত্র আছে, কিছু একটা ঘটে যেতে পারে। এনএসজি কি করে জানবে? পুলিশ কি করছিল তোমার? মাছ ধরার মতো আপনি তো জেনে শুনে করছেন এটা। না একবার একটু শোনাই। এটা যখন একদিকে যখন এটা হচ্ছে, মণিশঙ্কর বাবু যখন এটা জিজ্ঞাসা করছেন, মণিশঙ্কর বাবু কেন, কিসের জন্য, কেন পাওয়া যায় না, শুনুন। একদম নিজের মুখে, নিজের গলায় প্রকাশ্য মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যাই করুক ভেস্তে দেওয়ার জন্য তিনি আছেন। দায়িত্ব নিয়ে দেশের স্বার্থ সম্পন্ন কাজ, দেশের স্বার্থের পক্ষের কাজ তিনি ভেস্তে দেবেন কিভাবে? শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, শুনুন। কি করছেন আপনি? সন্দেশখালি নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। কি করছেন আপনি? সন্দেশখালি নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। কি করছেন আপনি? সন্দেশখালি নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। বিমল শঙ্কর বাবু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক একেবারে আমি আবারও বলছি 80-র দশকের সন্ত্রাস কবলিত কাশ্মীরের মতো সেখানেও এই অস্ত্রগুলো, এই রোবটগুলো নামতে দেখিনি বোধহয় আমরা। আজকে তো দেখতেই পাই না, আর কাশ্মীর বদলে গেছে। বলছেন প্ল্যান করলে ভেস্তে দেবো। উনি কার প্ল্যান আসলে রূপায়ণ করতে চান? ইন্টেলিজেন্স ফেলিওরের কথা উনি তুলেছিলেন, একবার আমি লিখে রেখেছিলাম যে রাজ্যে রাজ্য সরকার সমস্ত কিছুর বিরুদ্ধে স্টাম্বলিং ব্লক হয়ে দাঁড়ায়, ইন্টেলিজেন্স ফেলিওর হতে বাধ্য। কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকার যদি মিনিমাম কোঅপারেট না করে, ইন্টেলিজেন্স কি সফল হবে আপনি আশা করেন? আর একটা কথা বলি, ইন্টেলিজেন্স ফেলিওর কেন সফল হলো আপনাকে বলি। 2019 সালে শেখ শাহজাহানকে পুলিশ অ্যারেস্ট করেছিল, মনে আছে? 3 জন বিজেপি কর্মী মার্ডার হয়েছিল। তারপর তাকে কয়েক মাসের মধ্যে কে ছাড়িয়ে দিল, এটা নিয়ে একটা আলোচনা করো অনির্বাণ। কেন ছাড়ানো হলো? কেন এই শেখ শাহজাহানের নাম সমস্ত ইয়ে থেকে বাদ চলে গেল? কে এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং পুলিশ প্রশাসনের শীর্ষে যিনি আছেন তিনি কেন উত্তর দেবেন না? ইন্টেলিজেন্স ফেলিওরের এটা একটা কারণ। এই সমস্ত ক্রিমিনালগুলোকে পোষা এবং ছেড়ে দেওয়া হয়েছিল ইন্টেনশনালি। এর পেছনে একটা মতলব আছে, মতলবটা পরিষ্কার। সেটা হচ্ছে যে একদম দেশের সুরক্ষা নিয়ে আমি যা খুশি তাই করব, কারণ আমি ঠিক করে দেবো সুরক্ষা কোনটা। আরে নেশন কনসেপ্টটা এই দলের নেই। যে কোনো রাজনৈতিক দলের একটা ক্লিয়ার আইডিয়া থাকা উচিত হোয়াট ইজ নেশন।
এই দলটা নেশন বোঝে না, এই দলটা বোঝে হোয়াট ইজ মানি, মানি মেকিং। এই নেশন বোঝে না এরা। কিন্তু আমার উল্টা প্রশ্ন আছে বিমল চক্রবর্তী, আমার আজকে আরেকটা লাইন বলে দিই, দিলে উত্তরটা আমি তো আবার আমি কেন উত্তরটা দিলাম, এই পয়েন্টটা তুললাম। 2014 সালের 2রা অক্টোবর খাগড়াগড়ে বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণের বেশ কিছুদিন পরে খুলনার কৌশল বলে একটা লোক অ্যারেস্ট হয়েছিল, তার 30 বছর জেল হয়েছে 2021 সালে। সেই বিস্ফোরণের পরের দিন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? এটা র ঘটিয়েছে। হ্যাঁ, শুধু তাই না, প্রথম বলেছিলেন সিলিন্ডার ব্লাস্ট, তারপর বলেছেন র ঘটিয়েছে। এইরকম কেউ যদি মন্তব্য করে সে ধরে নিয়েছে যে র এসে পশ্চিমবাংলায় বিস্ফোরণ ঘটিয়ে এই কথাটা আপনি কি করে ভাবেন? এই কথাটা ইমরান খানের মুখ থেকে শুনতে আমরা অভ্যস্ত। এবং এইটা নিয়ে পাকিস্তানের কাগজে এবং টেলিভিশন চ্যানেলে একেবারে উল্লাসের বাণ বয়ে গেছে। ইমরান খানের মুখ থেকে আমরা শুনতে অভ্যস্ত, যতবার ভারত বিরোধী কোনো এক্সপেক্ট ফ্রম দিস এক্স্যাক্টলি, যতবার ভারত বিরোধী কার্যকলাপের জন্য ডকুমেন্ট সমেত, প্রুফ সমেত আইএসআই কে অভিযুক্ত করে পাকিস্তানের এদেশে যে প্রতিনিধি রয়েছেন, অর্থাৎ যিনি দেশে তাদের অ্যাম্বাসেডর রয়েছেন, তার হাতে প্রমাণ তুলে দিয়েছে, ততবার পাকিস্তান বলেছে ভারত নিজেই ঘটিয়েছে, ঘটিয়ে পাকিস্তানের গায়ে দোষ চাপাচ্ছে। আর একটি ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী যখন এটা বলেন, তখন আমি কেন ধরে নেব না তিনি কারোর হয়ে কাজ করছেন। আমার আজকের ব্রহ্মাস্ত্র, আপনি এটারই উত্তর দেবেন রাধামোহন বাবু, এটারই আপনাকে উত্তর দিতে হবে। আমার আজকের ব্রহ্মাস্ত্র, কোন দেশ বিরোধী শক্তির রাজনৈতিক মুখ তৃণমূল, কোন দেশ বিরোধী শক্তির রাজনৈতিক মুখ তৃণমূল, যেমন আইএসআইয়ের হুরিয়াত কনফারেন্স, ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ, মেহবুবা মুফতি, মুফতি মোহাম্মদ সঈদ, যেমন এলটিটির করুণানিধি, ভাইকো গোপাল স্বামী, ঠিক তেমনই কি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি না কে আছে ওপারে, সিলুয়েট, কিন্তু কারোর জন্য কি মমতা ব্যানার্জি আর তৃণমূল? রাধামোহন বাবু প্লিজ। তৃণমূল হচ্ছে গরিব বাংলার জনগণ, তার মুখ তৃণমূল, ঠিক আছে? হ্যাঁ, বাংলার গরিব জনগণ। হ্যাঁ, কোনটা? এবার আমি বলি শাহজাহান। হ্যাঁ, আমি না, আমাকে বলতে শাহজাহান না, আপনি একটা কথা বলুন। বিমলদার, শঙ্কুদা একটা কথা বললো যে আমাদের সিকিউরিটি স্টেকে আছে। আপনি একটা কথা বলুন তো, মালেগাঁও যে ব্লাস্টটা হয়েছিল 2008-এ, ওখানে কোথায় গেল? এনআইএ আর এটিএসও ইনভেস্টিগেশন করেছিল। তারপরে এখনো প্রজ্ঞা ঠাকুরের জন্যে ট্রায়ালটা হ্যাম্পার হচ্ছে, এইটা কিন্তু স্পেশাল জাজকে বলতে হয়েছিল। ভুল বলছেন, আমি কিন্তু চ্যালেঞ্জ করছি, আমি কিন্তু দেখাতে পারি, আপনারা কিন্তু দেখাতে পারি। আমি চ্যালেঞ্জ 3 এপ্রিল 2024 এর কথা, আমি এই ব্যাপারে আলোচনা বলেছি না। আমি দেখাই, এটা দেখিয়ে দিই, এটা দেখিয়ে দিই। আরে ভাই, রিপ্লাই করতে দেখিয়ে দিই। বাবা, আমি রিপ্লাই করছি। শঙ্কুদেব, আমার 10 সেকেন্ডে উত্তর হয়ে যায়। শঙ্কুদেব, 10 সেকেন্ড। না, রাধামোহন বাবু, আপনারা মুখ্যমন্ত্রী তো জানেন না, আপনি কি কার হয়ে জানার কথা বলছেন? হ্যাঁ, এক মিনিট রাধামোহন বাবু, এক মিনিট বলছেন, প্লিজ। আপনারা সন্দেশখালী উঠলেই আপনারা বলেন মণিপুরের হাত, আর মালেগাঁও শেষ করে যে মালেগাঁও ফল আমি বলবো। এখন আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কি, এক মিনিট, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কি এনএসজির বিরুদ্ধে আছে? উনি বলতে পারেন না, উনি কি আপনার মতো বৈশাখী নিয়ে যাবেন? আমার প্রশ্ন ছিল 10 সেকেন্ড ধরা পড়েছে অস্ত্র, এটাকে ভিডিওগ্রাফ হয়েছিল, সাধারণত আমি একটা বিদেশি পলিসির উপরে সেমিনার অ্যাটেন্ড করেছিলাম ভারত সরকার, তাতে এস জয়শঙ্করজি উপস্থিত ছিলেন। তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, তার সাথে এর সাথে কোথাও কানেক্ট করবেন না। তিনি বলেছিলেন যে আমাদের কাছে সবথেকে বড় শত্রু কারা জানেন? যারা দেশে বসে দেশের বিরোধিতা করেন, তাদেরকে হ্যান্ডেল করা অনেক বেশি কঠিন হয়ে যায়। তারা বিদেশি আমার রাজনৈতিক মুখের প্রশ্ন ছিল এই কারণে, আর ঠিক সেখানেই মালেগাঁও বিস্ফোরণের পর নিশ্চিতভাবে ভারতের কোনো মুখ্যমন্ত্রী এনএসজিকে নিয়ে প্রশ্ন তোলেননি, বলেননি এনএসজি এসে ঘটিয়েছে বা রেখে দিয়ে গেছে, বলেননি র এসে ঘটিয়ে দিয়ে গেছে। মানুষকে প্রশ্ন করেছিলাম, সাধারণ মানুষকে উত্তর দিলেন, ফেসবুকের উত্তর দেখব। আমার প্রশ্ন ছিল তৃণমূল কি দেশ বিরোধী শক্তিকে পুষ্ট করছে? সরাসরি জানতে চাইনি জঙ্গি কিনা, ঘোষণা করা উচিত কিনা, শুধু জিজ্ঞাসা করেছিলাম মানুষকে দেশ বিরোধী শক্তিকে পুষ্ট করছে কিনা তৃণমূল। তাতে ফেসবুকে 95% মানুষ বলছেন হ্যাঁ, না বলছেন 5% মানুষ। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান 86% মানুষ, 86% মনে করছেন তৃণমূল দেশ বিরোধী শক্তিকে পুষ্ট করছে। এরপরে ইউটিউবের পরিসংখ্যান
3 ঘন্টায় 32,000 মানুষ রায় দিয়েছেন। 93% তার মধ্যে মনে করছেন তৃণমূল দেশ বিরোধী শক্তিকে পুষ্ট করছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা বলছেন সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া প্রয়োজন আছে কিনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিবেচনা করবে। এত বড় বড় এলিট জঙ্গি দমন সংস্থাগুলো আছে আমাদের দেশের, সন্ত্রাসবাদ দমন সংস্থাগুলো আছে, তারা বিবেচনা করবে। কিন্তু নাগরিক হিসেবে আমার একটাই প্রশ্ন, একটাই আতঙ্ক, একটাই ভয়, আমি কি এমন কোনো রাজনৈতিক দলের শাসনে আছি যার মুখটা আসলে রাজনৈতিক, যার পিছনে আসলে মাথা হিসেবে কাজ করছে ভারতের বিরোধী, আমাদের দেশের স্বার্থের বিরোধী কোনো অন্য আদর্শ, অন্য মাটি থেকে? বিশেষ করে এ দলের সাংসদরা তো দুবাই পর্যন্ত দেশের সংসদের পাসওয়ার্ড বেচে দিতে অভ্যস্ত। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক।